নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। শেখ হাসিনা গত 5ই আগস্ট তিনি নিজে প্রধানমন্ত্রিত্ব পদে তিনি ইস্তফা দিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তার দিন শেষ হয়ে গিয়েছে এবং তারপর থেকে তিনি আশ্রয়ে আছেন ভারতে। এবং তিনি শেষ চেষ্টা কিভাবে করেছিলেন, শেষ 40 থেকে 45 মিনিট কিভাবে ঠিক কাটিয়েছিলেন সেটাকে আপনারা জানেন। অর্থাৎ তিনি যখন ইস্তফা দেননি তার ঠিক 40 থেকে 45 মিনিট আগে কি কড়া নিরাপত্তার মধ্যে ছিলেন, কিংবা তার প্রাণ সংশয় বা কতটা ছিল, কিংবা তিনি কিভাবে এই আন্দোলন ঠেকানোর চেষ্টা করেছিলেন, সেই ঘটনাটা আজকে আপনাদের বলি বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব, পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। শেখ হাসিনা একটি অধ্যায় এবং 2009 সাল থেকে সেই অধ্যায় কিন্তু শুরু হয়েছিল এবং টানা 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সেই অধ্যায় চলছিল। এবং তার যে শাসনকাল, তার মধ্যে কিন্তু দাঁত ফোটানোর কোনো ক্ষমতা দেখাতে পারেনি অন্যান্য কোনো দল, অর্থাৎ বিএনপি কিংবা অন্যান্য যে রাজনৈতিক দল বাংলাদেশে এখনো পর্যন্ত আছে তারা। সুতরাং হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশে একক আধিপত্য এতদিন ধরে বিস্তার করেছিল, সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং সেই ঐতিহাসিক যে ঘটনা, সেই ঐতিহাসিক যে সময়কাল, সেই সময়কালে হাসিনা সরকারের বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। করাপশনের অভিযোগ থেকে শুরু করে স্বৈরাচারী মনোভাব দেখানোর অভিযোগ ইত্যাদি বিভিন্ন কিছু উঠেছিল সাধারণ মানুষের পক্ষ থেকে। কিন্তু এই যে ছাত্র আন্দোলন, সেখানে একটা দেশলাই কাঠির মতন আগুনের ফুলকি থেকে কিন্তু তা ক্রমে বাড়তে 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 একটা দাবানলে রূপান্তরিত হলো এবং 1, 5, 7, 8, 10, 12 এভাবে বাড়তে বাড়তে কিন্তু মৃত্যুর সংখ্যাটা কোথাও গিয়ে 100 ছাড়ালো, 200 ছাড়ালো এবং শেষ পাওয়া খবর অনুযায়ী কিন্তু সূত্র মারফত 300-র বেশি মানুষ মারা গিয়েছেন গত 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। কি এমন ঘটনা ঘটেছিল আপনাদের আগে সেটা একটু বিস্তারিত বলবি। ঘটেছিল যে আইনটা, সেটা কিন্তু কোটা আইন, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের বংশ পরম্পরায় যারা আছেন তারা বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে 30% তাদেরকে যে স্থান দেওয়া হবে, এমন একটি আইন এনেছিল কিন্তু হাসিনা সরকার। এবং যার বিরুদ্ধে সারা দেশের ছাত্র যুবরা তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ে যে এই আইন প্রত্যাহার করতে হবে। এবং সেই আন্দোলন যখন ক্রমাগত বাড়তে থাকে এবং পুলিশ দিয়ে ছাত্রদেরকে মেরে অর্থাৎ হত্যা করেও যখন কোনো লাভ হচ্ছিল না, তখন 21শে জুলাই কিন্তু তড়িঘড়ি বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি রায়ও দেয় যে এই আইন প্রত্যাহার করা হলো। কিন্তু তারপরেও কিন্তু ছাত্রদেরকে এই আইন প্রত্যাহার করার পরেও কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে কিংবা সারা দেশের জনগণের উদ্দেশ্যে বা অশান্ত জনগণের উদ্দেশ্যে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী একটি বক্তব্য সম্প্রচার করেন, তার নিজের একটি বক্তব্য, যা থেকে কিন্তু আবার এই আন্দোলন পুঞ্জীভূত হয়। এবং সেখানে কিন্তু নতুন করে শুরু হয় 9 দফা দাবির যে মেনে নিতে হবে আওয়ামী লীগ সরকারকে। এবং সেই 9 দফা দাবির মধ্যে যে ছাত্রদেরকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে ছেড়ে দেওয়ার মতন দাবিও ছিল, কিন্তু সেই দাবি না মানায় এবং অবশ্যই আরও পুলিশ দিয়ে এই আন্দোলনকারীদেরকে চাপ দেওয়ায় কিন্তু আবার আন্দোলন বাড়তে থাকে। আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম সেই সময়টায় যে আন্দোলন থেমে গেল, কিন্তু সেই আন্দোলন যখন ক্রমে বাড়তে থাকলো, সেই আন্দোলনকে ঠেকানো কিন্তু বেশ খানিকটা চাপের হয়ে গিয়েছিল হাসিনা সরকারের কাছে। কিন্তু তিনি কিন্তু যে পদ্ধতিতে গেলেন, তিনি আলোচনায় গেলেন না, তিনি নমনীয় মনোভাব দেখালেন না, তিনি সামরিক বাহিনী দিয়ে অর্থাৎ পুলিশ দিয়ে, সেনা দিয়ে কিন্তু এই আন্দোলন দমন করার চেষ্টা করলেন, কারফিউ জারি করে কিংবা ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করার মাধ্যমে। এবং যে ঘটনাটা আপনাদের এবার বলবো সেটাই কিন্তু শেষ 40 মিনিট হাসিনা অর্থাৎ শেখ হাসিনা কি করেছিলেন
সেই ঘটনা। রবিবার রাত থেকেই কিন্তু অর্থাৎ 4 আগস্ট রাত থেকেই কিন্তু বাংলাদেশ ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল যে 5ই আগস্ট কিন্তু গণ অভ্যুত্থান হবে এবং গণভবন অর্থাৎ শেখ হাসিনার বাসভবনকে দখল করতে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ কিন্তু পথে নামবেন, এমন কিন্তু ডাক দিয়েছিল আগেই ছাত্র সংগঠন এবং অবশ্যই বাংলাদেশের বিভিন্ন সাধারণ মানুষ, এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন জায়গায় কিন্তু একটি পোস্টার ছড়িয়ে পড়েছিল। সেই জায়গা থেকেই কিন্তু ঢাকায় যখন লক্ষ লক্ষ মানুষ আসতে থাকে সকাল 10টার সময়, তখন কিন্তু গণভবন থেকে ইন্টেলিজেন্স মারফত হাসিনার কাছে খবর যায় যে লক্ষাধিক মানুষের ভিড় কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে এবং তারা কিন্তু গণভবনের উদ্দেশ্যে উন্মত্ত জনতা এগিয়ে আসছেন। হাসিনা অর্থাৎ শেখ হাসিনা, বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী, তিনি তখনও চেষ্টা করেন পুলিশকে দিয়ে কিংবা সামরিক বাহিনীকে দিয়ে সশস্ত্রভাবে সম্পূর্ণভাবে যাতে এই আন্দোলন বন্ধ করা যায়, এই গণ অভ্যুত্থান বন্ধ করা যায়, এই গণমিছিল বন্ধ করা যায়। এবং তিনি সকাল 10টার সময়ও নির্দেশ দেন যাতে সারা দেশে কারফিউ শুরু করা হয় এবং অবশ্যই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তা করলে কি হবে, ততক্ষণে তো রাস্তায় মানুষের ঢল নেমে পড়েছে এবং সেই জায়গা থেকে এই গণভবনকে দখল করার যে উন্মত্ত লড়াই, যে উন্মত্ত স্লোগান উঠেছিল ঢাকার রাস্তায় 5ই আগস্ট, তা কিন্তু আমরা সবাই দেখেছি কম বেশি। এবং সেখানেই কিন্তু শেখ হাসিনা তখন একটি জরুরি ভিত্তিক মিটিং ডেকেছিলেন যারা পুলিশের অধিকর্তা আছে তাদের নিয়ে এবং যারা সামরিক বাহিনীর অধিকর্তা আছে তাদেরকে নিয়ে, এবং তিনি কিন্তু বেশ খানিকটা তার বিরক্তির সুরেই জানান যে এদেরকে অত্যন্ত ভরসা করে হাসিনা কিন্তু এতদিন ধরে রেখেছিলেন পদে, গুরুত্বপূর্ণ পদে, যে তারা যে কোনো ধরনের আন্দোলনকে ঠেকাতে পারবে, কিন্তু তারা করতে ব্যর্থ হচ্ছে। হাসিনা এই কথা জানানোর পর সামরিক বাহিনী কিন্তু বারংবার বলতে থাকে, ইন্টেলিজেন্স কিন্তু বারংবার বলতে থাকে যে আপনার এখানে থাকাটা ঠিক হবে না, আর সেফ হবে না। আপনি কি করতে চান? জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিতে চান, নাকি আপনি পালিয়ে যেতে চান এখান থেকে, অন্য কোনো জায়গায় চলে যেতে চান? তখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর আমাদের কাছে, তিনি কিন্তু তখনও চাননি যে তিনি দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। তিনি কিন্তু কোনো মতেই রাজি হচ্ছিলেন না। তখন সামরিক বাহিনীর যারা প্রধান এবং অবশ্যই তার উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য ছিলেন, তারা কিন্তু সরাসরি তার বিদেশে থাকা ছেলেকে ফোন করেন। অর্থাৎ হাসিনার যে ছেলে বিদেশের থেকে এখন কন্টিনিউ যোগাযোগ করছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে, তার সঙ্গে যোগাযোগ করেন সেদিন, এবং সেই ছেলের কাছ থেকে ফোন আসার পরেই কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি হন। এবং তিনি কিন্তু দেশ ছাড়ার আগেও জাতির উদ্দেশ্যে তার শেষ ভাষণ দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেই ভাষণটুকু দেওয়ার সময়টাও অ্যালাউ করেননি ইন্টেলিজেন্স এবং সামরিক বাহিনী। তার কারণ সামরিক বাহিনী ততক্ষণে কিন্তু বুঝে গিয়েছিল যে গণভবন দখল হতে চলেছে এবং এই মুহূর্তে সাধারণ মানুষকে, উন্মত্ত মানুষকে ঠেকানো আর কারুর পক্ষে সম্ভব নয়। এই ঘটনা ঘটার পরেই কিন্তু হাসিনাকে তারা খুব বেশি হলে তার বোন অর্থাৎ শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে বেরোবার জন্যে 40 থেকে 45 মিনিট সময় দেন, এবং তারপরেই কিন্তু তেজপুর থেকে একটি প্রাইভেট জেটের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা বেরিয়ে পড়েন ভারতবর্ষের উদ্দেশ্যে। যদিও ভারতবর্ষের যারা মন্ত্রক, কেন্দ্রীয় মন্ত্রক, তাদের সঙ্গে শেখ হাসিনা আগেই যোগাযোগ করেছিলেন, তিনি আসবেন, ভারতবর্ষে আশ্রয় চান, তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু অবশ্যই ভারতবর্ষে প্রবেশ করার পর, ভারতবর্ষের আকাশে তার বিমান প্রবেশ করার পর থেকেই কিন্তু ভারতবর্ষের বেশ কয়েকটি ফাইটার জেট ভারতবর্ষের সেই বিমানটিকে অর্থাৎ শেখ হাসিনার বিমানটিকে ঘিরে ফেলে এবং অবশ্যই তাকে নিরাপত্তার ঘেরাটোপে আকাশপথ থেকেই কিন্তু তারা রিসিভ করে এবং সেফলি তাকে কিন্তু নিয়ে আসা হয় গাজিয়াবাদে। এবং গাজিয়াবাদের যে বায়ুসেনার যে শক্ত ঘাঁটি নিরাপত্তা, সেখানেই কিন্তু তিনি এখনো পর্যন্ত রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে শেখ হাসিনা
দেশ ছেড়ে চলে আসার পর কিন্তু একাধিক অপ্রীতিকর ঘটনা সারা দেশ জুড়ে ঘটেছে এবং সেই সম্বন্ধীয় কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনার কোনো মন্তব্য সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায়নি। আমরা অবশ্যই জানি যে ভারতবর্ষে কিন্তু শেখ হাসিনার মেয়ে কর্তব্যরত। এই কিন্তু শেখ হাসিনার শেষ কিছু মুহূর্ত দেশ ছেড়ে বেরিয়ে আসার আগে, দেশ ছেড়ে তিনি ভারতবর্ষে যখন চলে আসেন তার আগের কিছু মুহূর্তের এই কিন্তু সামগ্রিক বিবরণ। এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে জাতির উদ্দেশ্যে তার শেষ ভাষণটুকুও দেওয়ার সুযোগ পাননি। শেষ যে সময় তিনি বেরিয়ে এলেন দেশ ছেড়ে, যে দেশ তার বাবা কিন্তু স্বাধীনতা এনেছিলেন, এতদিন ধরে কিন্তু তাই রচিত ছিল বিভিন্ন জায়গায়, যে দেশের জনক তার নিজের বাবা, যে দেশের টাকায় তার বাবার ছবি, সেই দেশ থেকে কিন্তু হাসিনাকে অর্থাৎ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিয়ে কিছু সময়ের মধ্যেই বেরিয়ে আসতে হলো। তাকে কিন্তু অন্য দেশে এসে আশ্রয় নিতে হলো। 2024-এর 5ই অগস্ট পর্যন্ত তার এই অধ্যায় শেষ এবং তার এই শেষ অধ্যায়ের শেষ কিছু মুহূর্তের বিবরণ তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন অবশ্যই টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্যে, বাংলাদেশ সংক্রান্ত এবং অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত খবর পাওয়ার জন্যেও ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।